আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছেন। তা আমি উদগ্রীব হয়ে আছেন বললাম, কিন্তু আমার থাম্বনেলে লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন। সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদগ্রীব। খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ, সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত 1 মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে, ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, 372 তা আপনার অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানি না। আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন। 3 দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। আজকে ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম, যেখানে সলিমুল্লাহ খান বলছে যে বাংলাদেশে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশিদের ভারতে চিকিৎসা, এই দুইটা কারণে মানুষের মধ্যে ক্ষোভ আছে বাংলাদেশে। তো এটা তো সলিমুল্লাহ খান নতুন কিছু বলেনি, সে তো জঙ্গিদের সহযোগী হওয়ার পর থেকেই এই ধরনের কথাবার্তা বলেছে। তো এই ভিডিওটাতে আমি দেখব যে সলিমুল্লাহ খান আসলে এই জীবনে কি হতে পারত এবং কি হয়ে গেল, এবং এটাকে আমি একটা মেধার অপচয় হিসাবে দেখি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সলিমুল্লাহ খানকে আমরা সবাই চিনি গণজাগরণ মঞ্চের সময় থেকে। তখন তিনি টেলিভিশনে এসে টক শো করা শুরু করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। তার কথায় কোনো খুঁত নাই। গণজাগরণ মঞ্চে যেসব তরুণ তরুণী গিয়েছে তাদের জন্য উনি তখন অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা গণজাগরণ মঞ্চ করেছে তাদের কথাবার্তা সংযত হওয়ার দরকার ছিল এবং তাদেরকে আসলে সঠিকভাবে গাইড করার দরকার ছিল। সেইটা আসলে ওই সময়ে যে আমাদের মধ্যে যে ধরনের এক ধরনের খুব উত্তেজনা তৈরি হয়েছিল, তার আলোকে আমরা ওই জিনিসটা ভুলে গেছি। ফলে এই গণজাগরণ মঞ্চ শেষ পর্যন্ত টিকতে পারেনি। আওয়ামী লীগ সরকারের এটা একটা, বা দল হিসাবে আওয়ামী লীগের এটা অত্যন্ত একটা বড় দুর্বলতা যে এমন একটা পজিটিভ শক্তির উত্থান হয়েছিল বাংলাদেশে,
যেটাকে ধরে রাখার দরকার ছিল, এবং তাদেরকে আমরা ময়দান থেকে তাড়িয়ে দিয়ে ঠিক 24-এর জঙ্গিগুলাকে ঢোকার কিন্তু সহযোগিতা তখনই আওয়ামী লীগ বলুন বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুন তারা করেছে। সলিমুল্লাহ খান কিন্তু তখন আমাদের অনুপ্রেরণা ছিলেন, তার কথায় কোনো ধরনের ত্রুটি ছিল না। কিন্তু গণজাগরণ মঞ্চের যেসব তরুণ তরুণী লাগামহীন কথা বলেছে, সলিমুল্লাহ ওই রকম, মানে হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে সবকিছুকে সলিমুল্লাহ তখন জায়েজ করে দিয়েছিলেন। এইটা সলিমুল্লাহর ওইখানে তখন হয়তো আমরা নিজেরা তো চিন্তা করিনি, আর আজকে যে সলিমুল্লাহ খানকে নিয়ে কথা বলতে হবে এটাও তো জানতাম না। যাই হোক, এই ত্রুটিটা তখনই ধরা পড়েছিল সলিমুল্লাহ খানের মধ্যে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা ইমতিয়াজ আহমেদকে আপনাদের মনে আছে যাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, এই ইমতিয়াজ আহমেদ গণজাগরণ মঞ্চ যখন চলছিল বা ওই সময়টায় বা তার আগে থেকে, ইমতিয়াজ আহমেদ যেই ধরনের কথাবার্তা বলতো সেটা যেত বাংলাদেশের বিএনপি জামাত এই শক্তিগুলার একটা মনে করেন যে প্যান্ট শার্ট পরা একজন বুদ্ধিজীবী বলুন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলুন, যে ধরনের কথাবার্তা বলা দরকার অধ্যাপক ইমতিয়াজ সেই ধরনের কথাবার্তা বলতো ওই সময়টাতে, গণজাগরণ মঞ্চের সমসাময়িক বা তার আগে। আর তখন সলিমুল্লাহ খান কথা বলতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে ধরনের কথাবার্তা বলা দরকার, যেভাবে তরুণদের উদ্দীপ্ত করার দরকার, সলিমুল্লাহ খান কিন্তু সেই কথাগুলো বলতো। সলিমুল্লাহ খান অনেক বছর সেটা বজায় রেখেছে এবং ধীরে ধীরে জিনিসটা উল্টোতে থাকে। আমরা দেখলাম যে ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ চেঞ্জ হতে থাকে। উনি জামাত বিএনপি ঘরানা থেকে মুক্তিযুদ্ধের দিকে কথা বলতে শুরু করেন এবং পরবর্তীতে ওনাকে আওয়ামী লীগ সরকার জেনোসাইড বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠানের পরিচালক করেছিল এবং তিনি পরবর্তীতে আওয়ামী লীগের কথাবার্তা বলতেন এবং পরে ওনাকে ওই পদ থেকে সরেও যেতে হলো, কারণ উনি যে এর আগে বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলতেন সেগুলো প্রকাশ পেয়ে গিয়েছিল। আবার এই সলিমুল্লাহ খান এই ইমতিয়াজ আহমেদের পাশাপাশি তার উল্টো দিকে পরিবর্তন ঘটে। সলিমুল্লাহ খান মুক্তিযুদ্ধের পক্ষের থেকে সরে সরে পুরোপুরি 2024-এর জঙ্গি উত্থানকালে আমরা দেখলাম যে এই সলিমুল্লাহ খান পুরোপুরি জঙ্গিদের সহযোগী হয়ে গেল। অবশ্য সলিমুল্লাহ খানের এই যে জঙ্গি প্রীতি বা আপনি বলতে পারেন যে মুসলমানদের প্রতি টান, কিংবা এটাকে মুসলমানদের প্রতি টান না বলে বলতে পারেন যে পাকিস্তান প্রীতি, এটা কিন্তু কোনো না কোনো জায়গায় সবসময় লুক্কায়িত ছিল। কারণ সলিমুল্লাহ খান সবসময় এটা বলতো, এমনকি ওই সময়টাতেও যখন সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো তখনও কিন্তু সলিমুল্লাহ খান ওই যে বলতো যে না, জঙ্গিবাদ হলো কাশ্মীরের জন্য, অর্থাৎ কাশ্মীরে যে ভারত নির্যাতন চালায় সেজন্য জঙ্গিবাদ হয়, এবং প্যালেস্টাইনে যে ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন চালায় সেই জন্য জঙ্গিবাদ হয়। এই দুটা কথা আদৌ সত্য না এবং ওই আলোচনায় আমরা যাচ্ছিও না, কিন্তু এটা উল্লেখ করলাম এই জন্য যে সলিমুল্লাহ খানের এবং বিশেষ করে বাংলাদেশে যেসব পাকিস্তানপন্থী মুসলমান আছে, যেটা আজকে সলিমুল্লাহ খানও সেই সেই বিষের শিকার, সেই প্রবঞ্চনার শিকার, অথচ সলিমুল্লাহ খান এখান থেকে বের হয়ে আসতে পারত। তো এদের সবার ওই একটা জায়গায় দুর্বলতা যে জঙ্গিবাদটাকে তারা ভালোভাবে, এইটার বিপদটা তারা বোঝার আগেই তারা ওই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানের যে পরাজয় সেই সেন্টিমেন্টের সাথে তারা অনেক বেশি একাত্মবোধ করে। ফলে তারা বুদ্ধিজীবী হওয়ার জন্য যেই গুণটা দরকার, অর্থাৎ যেই বোধটা দরকার, যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা 72-এর সংবিধানে লিপিবদ্ধ আছে, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন, সেটা থেকে তারা বিচ্যুত হয়। আমি একটা কথা আবার বলছি, দেখুন, আপনি যদি এই নীতিতে বিশ্বাস না করেন যে এটা বাংলাদেশের 72-এর সংবিধানে লেখা আছে এই জন্য না,
রাষ্ট্রের ক্ষেত্রে যদি আপনি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কোনো দিন এই জীবনে বুদ্ধিজীবী হতে পারবেন না। আমাদের দেশে 24-এর জঙ্গি উত্থানের সময় যারা যারা এই জঙ্গি উত্থানের সাথে জড়িত হয়ে গিয়েছিল, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, এইভাবে যত আছে, এদের বুদ্ধিজীবিতা কিন্তু ওইখানে শেষ হয়ে গেছে। আবার পাশাপাশি অনেক মানুষ কিন্তু এখন লুক্কায়িত আছে, তারা বাংলাদেশে কিছু অবস্থান করছে, তাদেরকে সমাজে খুব বেশি মানুষ চেনে না, কিন্তু চেতনাটা ঠিক আছে বিদায় এরাই কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসলে এরাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের গগনে তারাই থাকবে। আর সলিমুল্লাহ খানদের দিন কিন্তু এই 24-এর জঙ্গি উত্থানের সাথে শেষ। যতগুলো লোক আছে যে 24-এর জঙ্গি উত্থানের সাথে যতগুলো লোক জড়িত, তাদের মধ্যে দুটো মানুষকে নিয়ে আমি খুব দুঃখ পাই। একটা হলো সলিমুল্লাহ খান, আর একটা হলো পিনাকি। পিনাকির এতই দুর্ভাগ্য যে আজকে তার সহযোগী হয়েছে ইলিয়াস, একেবারে পুরোপুরি একটা আত্মঘাতী জঙ্গি। কনক সরোয়ার পুরোপুরি একটা আত্মঘাতী জঙ্গি না, মানে জঙ্গি। এদের সাথে সে মিলিত হয়ে আজকে বাংলাদেশ ধ্বংস করছে। কিন্তু সে তো বাংলাদেশের সন্তান, যদিও তার চরিত্রে পাকিস্তানি অর্ধেক আছে, এ নিয়ে অনেক বিতর্ক আছে, আজকে সেটা কথা বলবো না। কিন্তু এই ছেলেটা তো এই মেধাগুলো মানে দেশটা ধ্বংসের কাজে সে যেভাবে ব্যবহার করছে, গঠনের কাজেও তো সে ব্যবহারের চেষ্টা করতে পারতো, সেটা তো হয় নাই। আর সলিমুল্লাহ খান দেখেন, সলিমুল্লাহ খানের যে বাগ্মিতা, উনি যেভাবে সুন্দর করে কথা বলতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশে ঢাকা শহরে যারা টেলিভিশনে কথা বলে কিংবা যারা সভা সমিতিতে কথা বলে, সলিমুল্লাহ খানের মতো তো এত সুন্দর করে কথা কিন্তু আর কেউ বলতে পারে না। এটা সলিমুল্লাহর কিন্তু একটা বড় মূলধন ছিল। সেই মূলধনটাকে উনি কিছুদিন পজিটিভ কাজে ব্যবহার করেছেন, কিছুদিন নেগেটিভ কাজে ব্যবহার করেছেন, এবং এটার পেছনে অবশ্যই রাষ্ট্রের বঞ্চনা আছে। যে কোনো মানুষ যখন বুদ্ধিজীবী হতে চায়, তখন সে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে এক ধরনের আপনার বা সরকারের সাহায্য গ্রহণ করে মানুষের পরিচিতি চায়, মানুষের মাঝখানে। সেটা তো আওয়ামী লীগ সরকার দিল না। আমি যে দুটা লোকের কথা এই জন্য বলেছি যে সেই ইমতিয়াজ আহমেদ আর সলিমুল্লাহ খান তুলনা করে দেখেন তো, এই দুজনের মধ্যে ইমতিয়াজ আহমেদের তো সমাজকে আসলে প্রভাবিত করার মতো কোনো বাগ্মিতা বা কিছু নাই, এবং ইমতিয়াজ আহমেদ শুধুই আন্তর্জাতিক সম্পর্ক নামে একটা ভেজাল যুক্ত সাবজেক্ট সম্পর্কে কথা বলতে পারেন। কিন্তু সলিমুল্লাহ খান দেখেন, আপনি আন্তর্জাতিক সম্পর্কে তাকে কথা বলতে দেন, বলবে। তাকে কবিতা নিয়ে কথা বলতে দেন, বলবে। সাহিত্য নিয়ে কথা বলতে দেন, বলবে। দর্শন নিয়ে কথা বলতে দেন, উনি বলবে। ইতিহাস, একদম অনেক ইতিহাস তার মুখস্থ। হ্যাঁ, তার ফটোগ্রাফিক মেমোরি। কোন বিষয়ে আপনি সলিমুল্লাহ খানকে দিয়ে একটা সুন্দর বক্তৃতা দিতে পারবেন না? সব বিষয়ে পারবেন। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে সলিমুল্লাহ খান যেসব বক্তৃতা দিতে আমি দেখেছি, এত অথেন্টিক বক্তৃতা তো বাংলাদেশে যারা সাহিত্যিক প্রতিষ্ঠিত তারা কেউ দিতে পারে না। সলিমুল্লাহ খানের এই যে যোগ্যতা, সাহিত্য বোঝার যোগ্যতা, এটার জন্য আমি সলিমুল্লাহ খানকে অনেক রেসপেক্ট করি, এবং দুঃখ পাই যে এই লোকটা কিসের জন্য এইরকম হয়ে গেল, কেন তার মগজটা সত্যিকার অর্থে একটা যুক্তিবাদী মগজ হতে পারলো না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার পাত্তা দেয় নাই বা ইয়ে করে নাই। আওয়ামী লীগ সরকারের মধ্যে তো সেই সীমাবদ্ধতাটুকু আছে যে সেই জায়গায় সেই সীমাবদ্ধতা ছিল, ভবিষ্যতে কমিয়ে আনবো আমরা। কিন্তু প্রশ্ন হলো যে তার জন্যই কি আপনার মূল্যবোধ কে আপনি গঠন করবেন না? এটা আসলে ওইটা না, আসলে মূল্যবোধ গঠন হয়ে গেলে, অর্থাৎ চেতনা গঠন হয়ে গেলে, সেই লোক কিন্তু ওই সরকার মূল্য দিল কি দিল না কষ্ট পাবে, কিন্তু এইভাবে সরাসরি আর জঙ্গিদের সাথে চলে যাবে না। সলিমুল্লাহ খানের ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির এই বঞ্চনা আমি অবশ্যই নিন্দার চোখে দেখি। কারণ তারা ইমতিয়াজের পেছনে যে টাকাটা খরচ করেছেন, সেই টাকাটা সলিমুল্লাহর পেছনে খরচ করলে অনেক বেশি তারা ইয়েটা পেতেন আর কি, অনেক বেশি লাভটা পেতেন। সলিমুল্লাহ খানের আরেকটা জিনিস আছে যে উনি লিখতে পারে না।
লিখতে তো বাংলাদেশে অনেকজনই পারে না, কিন্তু সলিমুল্লাহ খানের এই সীমাবদ্ধতা কিন্তু সলিমুল্লাহ খান বোঝে হয়তোবা। সলিমুল্লাহ খানকে এক জায়গায় কোথায় কথা বলতে দেখেছিলাম যে তার ইচ্ছা ছিল কবি নজরুলের মতো কবি হবে, আহ মানে কবি হওয়ার শখ ছিল। যদিও উনি, আমি যতদূর জানি, আইনের ছাত্র, অর্থনীতি, অনেক কিছুতে উনি পড়াশোনা করেছেন, এগুলো ঠিক আছে, কিন্তু কবি হওয়ার বাসনা ছিল। উনি নিজেই বুঝতে পেরেছেন একদিন কবি হতে পারবেন না, এখন তিনি বক্তৃতা দিয়ে বেড়ান। অবশ্যই তার বক্তৃতার যে হাত, মানে যেই যোগ্যতা, এটা বাংলাদেশে আর কারো কিন্তু নাই, মানে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে। কিছুটা ফরহাদ মজহারের আছে, কিন্তু ফরহাদ মজহার যে আগাগোড়া একটা শয়তান, এটা কিন্তু মানে এত বড় টাইপের শয়তান যে ফরহাদ মজহারের মধ্যে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু কিন্তু পাই না, যেটা আমি সলিমুল্লাহ খানের মধ্যে পাই। সলিমুল্লাহ খান প্রথম যে ভুলটা করলো যে 14, 15, 16 এই জায়গাগুলাতে তার যে চেতনাটা, যিনি মানে যেই লাইনে চিন্তা করতেন, সেই লাইনের চিন্তাটা যদি উনি যদি বিশ্বাস করতেন সত্যিকার অর্থে, তাহলে তার 24-এ আমরা এই আত্মঘাতী জঙ্গি আবু সাইদের সহযোগী হিসাবে সলিমুল্লাহ খানকে পাই না। অর্থাৎ সলিমুল্লাহ খান 13-14-তে এত সুন্দর কথা বলতে পেরেছিলেন, তার মানে আদর্শের চেয়েও একটা যে কোনো একটা রাজনৈতিক শক্তির সাথে থেকে সেই রাজনৈতিক শক্তির মূল্যায়ন পাওয়াটা আসলে তার বড় ধরনের একটা উদ্দেশ্য ছিল, যে মূল্যায়ন করা দরকারও ছিল। আর সলিমুল্লাহ খান আরেকটা জিনিস যেটা ছিল যে সে যে লিখতে পারে না এটার প্রমাণ সে রেখেছে, সে কিছু কিছু বই লিখেছে যেগুলো আমি দেখেছি যে আসলে লেখার হাত তার নাই, এবং সে লেখার ক্ষেত্রে ওই যে নীরদ চৌধুরী বা এই ধরনের সাধু ভাষায় লিখতে চায়। আদম বোমা নামে বই লিখেছে, শেষ বয়সে এসে রবীন্দ্রনাথ মানে ঠাকুরের মাচ্ছান্নায় রবীন্দ্রনাথকে গালিগালাজ করতেই হবে আর কি। তো লিখতে পারে না, লেখার চেষ্টা করা, এটা দোষ গুণের জায়গায় বলবো না। আরেকটা ভুল সলিমুল্লাহ খান করে ফেলেছে, সেটা হলো আহমদ ছফাকে নিয়ে তার যে অন্ধ মোহ, সেই জায়গাটা সলিমুল্লাহ খানের একটা বড় ভুল ছিল। এটা কেন হলো? সলিমুল্লাহ খান কি আসলে মানে জঙ্গিবাদকে, পাকিস্তান পন্থাকে, ইসলামিক জঙ্গিবাদকে মহিমান্বিত করার জন্য এইরকম ভাবে আহমদ ছফাকে বঙ্কিমচন্দ্রের চেয়ে বড় বা সমসাময়িক, রবীন্দ্রনাথের সমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমান একজন দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, সেই চেষ্টা করতে গিয়ে সলিমুল্লাহ খান যেসব বক্তৃতা দিয়েছে সেগুলা জনপ্রিয় হয়েছে। সেই বক্তৃতাগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক ছেলে মেয়েও শুনেছে, যদিও এরা এখন আর এটা শুনবে না। তো সেইটা সলিমুল্লাহ খানের খুব ভুল ছিল আহমদ ছফাকে, কারণ সলিমুল্লাহ খান যে পরিমাণ সাহিত্য বোঝে সেখানে তো আমি বিশ্বাস করি না যে আহমদ ছফা যে সাহিত্যিক হিসাবে কিছুই না, অর্থাৎ আহমদ ছফা যে গল্প উপন্যাস লিখতে পারেনি, চেষ্টা করেছে, সেটা তো সলিমুল্লাহ খানের বোঝা উচিত ছিল। সেটা কিন্তু সলিমুল্লাহ খান না বুঝে খুব একাগ্র চিত্তে একগুয়েমির মাধ্যমে এই এজেন্ডাটাকে উনি এগিয়ে নিলেন যে আহমদ ছফাকে উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। আহমদ ছফার সৃষ্টির জোরে না, সলিমুল্লাহ খান তাকে প্রতিষ্ঠিত করবেন নিজের বাগ্মিতার জোর দিয়ে। মিস্টার সলিম, যদি কারো ঘটে সেটা না থাকে, আপনি আপনার বাগ্মিতা দিয়ে কি এইভাবে কাউকে প্রতিষ্ঠিত করতে পারেন? এটুকুন বুদ্ধি আপনার নাই। তবে এখানে একটা বড় কোনো এজেন্ডা থাকতে পারে, যে এজেন্ডা ছিল যে ওই যে বাংলাদেশে মানে বাংলা ভাষার যে বড় বড় মনীষী, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, যাকে হিন্দু জাতীয়তাবাদী হিসাবে সমালোচনা করা হয়, কিংবা বিশ্ব সাহিত্যে আমাদের একমাত্র গর্ব করার মতো মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে ছোট করার কোনো এজেন্ডা এর মধ্যে সংঘবদ্ধভাবে ছিল কিনা, বিশেষ করে বাংলাদেশের মৌলবাদীদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে সলিমুল্লাহ খানকে, সেটাও তো দেখি না। সলিমুল্লাহ খান তো মনে হয় না যে খুবই অর্থলোভী মানুষ, এটাও কিন্তু মনে হয় না। বা সলিমুল্লাহ খানের নিজেরও এজেন্ডা হতে পারে যে তাদের সমান একজনকে আমরা দাঁড় করাই, কিন্তু এরা বুঝতে পারে না যে সে তো
সেই আহমদ ছফা তো সৃষ্টিটা থাকতে হবে, তাকে দাঁড় করাইতে হইলে। তার পেছনে ফাউন্ডেশনটা নাই, তার পায়ের নিচে ফাউন্ডেশন নাই, সলিমুল্লাহ খান আর কত করবে? এবং এটা সলিমুল্লাহ খান এটা অনেকটা আপনার মানসিক রোগের মতো করেছে। এখন কিছু একটু কম করে কিনা আমি জানি না। সলিমুল্লাহ খানের প্রতি তো এখন আমাদের আর কারো ইন্টারেস্ট নাই, ফলে সলিমুল্লাহ খান এখন কি করে আমরা জানি না, অন্তত আমি ব্যক্তিগতভাবে জানি না। এক সময় খুব ইন্টারেস্ট নিতাম, গর্ববোধ হতো যে একটা বাংলাদেশের মানুষ এত সুন্দর করে কথা বলে, এবং মুক্তিযুদ্ধের চেতনায় শানিত 13-14 সালে, এটা গর্ববোধ হওয়ার কথা না? ঠিক সলিমুল্লাহ খানের মতো পিনাকিও একই কাজ করেছে। সেও একাগ্র চিত্তে জামাতকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তারও ধারণা সে বাংলাদেশে জামাত অধ্যুষিত এবং জামাত শাসিত রাষ্ট্র গঠন করতে পারবে। তা আজকের ভিডিও পিনাকিকে নিয়ে নয়, সলিমুল্লাহ খানকে নিয়ে। সলিমুল্লাহ খানের গুণগুলাকে আমি সব সময় সম্মান করতাম, আজকে আর করতে পারছি না। কারণ আমরা দেখলাম এই সলিমুল্লাহ খান 24-এর জঙ্গিদের সাথে গিয়ে বাংলাদেশের আজকে যে ধ্বংস ইউনুস করলো, তারপরে আজকেও যে ধ্বংস চলছে, হামের মহামারী চলছে, এগুলোতে তো আর সলিমুল্লাহ খানরা কিছু বলতে পারবে না, তাই না? ওরা জানে যে এটা সহযোগী এই সলিমুল্লাহ খান, পরবর্তীতে এই দায়গুলো তাদের নিতে হবে। সলিমুল্লাহ খানরা এখন তারা চাইবে সলিমুল্লাহ খান, ফরহাদ মজার বা যারা যারা 24-এর জঙ্গি উত্থানে গেছে, আরো আছে অনেক, আপনারা নাম জানেন, সবার নাম তো বলা গুরুত্বপূর্ণ না। এরা যেটা এখন চাইবে যে কোনো মূল্যে 24-এর জঙ্গি উত্থান সফল হোক। কারণ 24-এর জঙ্গি উত্থান বা যারা জঙ্গি উত্থান করিয়েছে তারা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকে, তাহলে সলিমুল্লাহ খান, ফরহাদ মজার যারা যারা এই পথে ছিল, এদের সবার বুদ্ধিজীবিতার দিনটা শেষ। আর সলিমুল্লাহ খানের বক্তৃতা যদি মৃত্যু ঘটে, অর্থাৎ তাহলে কি সলিমুল্লাহ খান বেঁচে থাকতে পারবে? আজকে সলিমুল্লাহ খান কি নিয়ে সুখী আছেন, কি নিয়ে তৃপ্ত আছেন? তার বক্তৃতার জোরেই তো। সেই সলিমুল্লাহ খান কিন্তু আসলে এখন বড় কষ্টে আছে, বড় মানসিক যন্ত্রণায় আছে, আতঙ্কে আছে। এবং সলিমুল্লাহ খান সবচেয়ে স্টুপিডের মতো একটা কথা বললো। স্টুপিডের মতো না, আসলে আপনি যখন একটা যুক্তিহীন পথে যান, আপনি যখন একটা পথহারা হয়ে যান, তখন এই ধরনের কথাবার্তা আপনার আসে। ওই যে খালিদ মুহিউদ্দিনের সাথে টকশো করে বলেছিল না যে আওয়ামী লীগ ফিরে আসলে সলিমুল্লাহ খানের লেখাপড়া সব ব্যর্থ হয়ে যাবে। ওটা কিন্তু সলিমুল্লাহ খানের লেখাপড়া আসলে তার আগেই ব্যর্থ। সলিমুল্লাহ খানের লেখাপড়া যেদিন থেকে সে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি চেতনায় সরে এসছে, সেটা 18-19 সালের দিক থেকে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি, তখনই তো তার লেখাপড়া সব শেষ, তাই না? চেতনা তো অর্জন করতে হয়। সেই চেতনা এমন তো না যে মানে ওই যুক্তিটা তো ওইখানেই চলে যায়। সলিমুল্লাহ খান 13 সালে যেভাবে কথা বলতো, 19 সালে যখন তার বিপরীত কথা বলে, তখন মনে হয় না যে সলিমুল্লাহ খান, অর্থাৎ 2013 সালে তার সলিমুল্লাহ খানের বয়স কত? 2013 সালে সলিমুল্লাহ খানের বয়স 50-এর উপরে, 55 বছর। তো সেই সলিমুল্লাহ যদি 55 বছর বয়সের অর্জিত পড়াশোনা আর 5 বছর পরে বা 60 বছর বয়সে এসে যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, আর সেই সলিমুল্লাহ খান যখন খালিদ মুহিউদ্দিনকে বলে যে আওয়ামী লীগ ফিরে আসলে তার লেখাপড়া মিথ্যা হবে, সেটাও তো 5 বছর পরে অটোমেটিক মিথ্যা হবেই। কারণ সলিমুল্লাহ খানের 50 বছর পর্যন্ত বা 55 বছর পর্যন্ত তার যেসব লেখাপড়া ছিল, সেটা যে মিথ্যা হয়ে গেছে, সলিমুল্লাহ খান তো ওই মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে মৌলবাদী চেতনায় আসার পরেই তো সেটা মিথ্যা হয়ে গেছে। তো সলিমুল্লাহ খানের কথা যেটা বলা যায় দুঃখের সাথে, যে 5 বছর 6 বছর পর পর এই ধরনের লোকজনের লেখাপড়া সব মিথ্যা হয়ে যায়। অর্থাৎ 5 বছর বা 6 বছর আগে ওরা যা বলেছিল, সেটা 5 বছর পরে আর সত্য থাকে না। একজন মেধাবী মানুষের জন্য আসলে এর চেয়ে মানে ট্র্যাজেডি আর কি হতে পারে? আসলে প্রকৃত শিক্ষা প্রকৃত চেতনার মাধ্যমে হয়। সলিমুল্লাহ খান অনেক মেধাবী হওয়া সত্ত্বেও উনি কিন্তু ওই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা যে শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বলে তো এটাকে আমি গুণগান করি না, এইটা দিয়েই যে মানব সভ্যতা এগিয়েছে, এটা দিয়েই যে সকল সিভিলাইজেশন এগিয়েছে, সেটার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলি। এই চেতনা যে ধারণ করতে পারে না, সে কখনো বুদ্ধিজীবী হতে পারে না। এটা বাংলাদেশের মানে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি পন্থার দৌরাত্বের কারণে আমরা এইখান থেকে বের হয়ে আসতে পারিনি।
24-এ যে জঙ্গি উত্থান হয়ে গেছে, সেই জঙ্গি উত্থানে আমাদেরকে খুব সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের আসল শত্রু হলো আপনার যে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সত্যিকারের অর্থনৈতিক এবং আপনার রাজনৈতিক পরাজয় হয়নি। তাদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা স্বাধীন বাংলাদেশে বেড়েছে, যার কারণে এই সলিমুল্লাহ খানদের মতো মানুষ তৈরি হয়েছে যাদের অনেক পোটেনশিয়াল ছিল, যেটা তারা ভুল পথে এবং যুক্তিহীন চিন্তা করার কারণে কাজে লাগাতে পারলো না। 24-এ শুধু জঙ্গি উত্থান হয়নি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার জন্য একটা বড় ধরনের ধাক্কা ছিল, এটা যেমন সত্য, সেই ধাক্কা আমরা সামলে উঠেছি। কিন্তু সলিমুল্লাহ খানরা যে ধাক্কা খেয়ে গেছে, অর্থাৎ 24-এর জঙ্গি উত্থানের যে পতন, তার পতনের সাথে সাথে সলিমুল্লাহ খানের বুদ্ধিজীবিতারও পতন হয়ে গেছে। এটা দেখার জন্য হয়তো আরো 2-1 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি যে কথাটা বললেন, আমার প্রিয় কমরেড, যদি তার সাথে আমার 5% অন্যান্য বিষয়ে দ্বিমত হয়ে যায় 10%, এই বিষয়ে আমার 100% একমত। এখন তো এটা মুসলেখা বিরোধী দল, তো এটা তো সরকারি বিরোধী দল। কে বলছে এটা বিরোধী দল? এটা হচ্ছে সারা দুনিয়াতে, আমি তো বারবার বলি, সারা দুনিয়াতে থাকে সরকারি দল আর বিরোধী দল। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আছে সরকার, সরকারি দল এবং সরকারি বিরোধী দল। ঠিকই তো বলেছে আমার কমরেড, তিনি ভুলটা বলেছেন কথায়। আর আর এটা কারা, এটা পুতুল নাচ কে খেলতেছে? আমাদের ওয়াকার ভাইয়া। আমিরে সেনাপতি, আমিরে আর্মি, ঠিক আছে, আমিরে সেনাপতি, তিনি এগুলো পুতুল নাচের মতো খেলছেন। ঠিক যেমন আপনি ওই যে আমাদের উপস্থাপনা করতেছেন না 3 জনের উপরে, যখন তখন কিন্তু আমাদের ডিলিট করে দিতে পারেন, এই ক্ষমতা কিন্তু আপনার। ওই উনারও তাই, কখন আমার ভাবির পোলাদের ক্ষমতায় আনবে, কখন ডিলিট করে দিবে, কখন তারেক রহমানকে লন্ডন থেকে আনবে, কখন আমিরে জামাতকে তিনি ফিল্টু জামাত 3বার যার জামানত বাজেয়াপ্ত হয়েছে তাকে তিনি কিভাবে পাশ করাবেন। ঠিক আছে, আপনি তো, আপনার মনে থাকার কথা, ঢাকা 17 নাকি কি 27 কত আসনে, এই জন্য এক জামাতের নেতারা জিজ্ঞেস করছে তুমি কে, কয় আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। বাপ দাদার নাম নাই, চানমন্ডলে ব্যয়। তো ওই রকম দল যারা বিরোধী দল, এমনকি আমার ভাবির পোলার রাজে অনুরোধের আসরের এমপিটা কে না জানে, এমনকি জামাতের 70টা কে না জানে। বিএনপির এক নেতৃত্ব বলেছেন যে প্রকৃত নির্বাচন হইলেও না, সম্ভবত হাবিব ভাই বলেছেন যে বিএনপি যদি বেইমানি না করতো জামাত 20টার উপর আসন পাইতো না। আমি বলতে চাই, ওয়াকার যদি বেইমানি না করতো জামাত তো 2টা আসনও পাইতো না। আমার বক্তব্য আরো পরিষ্কার। তো এখন তো এটা সরকারি, আর যে সুন্দর শিরোনাম দিয়েছেন না, যাকে জানা গেল সেনারা ফিরতে শুরু করবে কবে, আপনার এটা বিশ্বাস হয়? আপনি এটা বিশ্বাস করেন? শয়তান যখন ভালো কথা বলবে ধরে নেবেন পিছনে আরেকটা শয়তানি আছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বলে পুলিশ হত্যা তদন্ত হবে, 3 ঘন্টা পরে বলে আমি তো বলি নাই, তিনি তো মেমোরি লস্ট হয়ে যায়। উনি যে পরে যে বলবে না যে আমি তো তারিখ দেই নাই। আপনার মনে নাই আমাদের 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 আসিফ স্যার সাহেব কি বলছিলেন, যে ভারতের 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। তারপরে যখন বলছিল যে 26 লক্ষ এখন বের করেন, আমি তো তখন উপদেষ্টা ছিলাম তখন বলেছি, উপদেষ্টা ছিলাম না তখন বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলবে আমি যখন এটা বলেছি তখন আমি কি ছিলাম আমার মনে ছিল না। কারণ ছলের আপনি কি মনে করেন, আমি তো ঘোষণা দেখলাম যে গরুর দালাল আছে না, গরুর দালাল হাটে, সেখানে সেনাবাহিনী থাকবে, সেইখানে সেনাবাহিনী, আর আপনার সেনাবাহিনী উঠে যাবে। যারা গরুর দালালদের সাথে সেনাবাহিনী মাঠে নামবে, মানে সেনাবাহিনীকে নামাইতে কোথায় নিয়ে গেছে দেখেন। আমার ভাবির পোলারা কান্দে উঠে নাচছে, জামাতিরা কান্দে উঠে নাচছে, পোশাক পরা সেনাবাহিনীর গায়ে মোল্লা জঙ্গিরা পা এখানে বুটের পা দিয়ে নামতেছে। আরেকজন আছে, সে তো সেনাবাহিনীকে খেয়ে ফেলতে চাইছে, কুকুর বলছে, ডিজিএফ ইট খুলে নেবে বলছে, অফিসের ইট খুলে নেবে, ক্যান্টনমেন্ট ঘেরাও করবে বলছে। সেই সেনাবাহিনী নামতে কোথায়, সেই সেনাবাহিনী নামতে এখন গরুর হাটিতে যাইতেছে। আপনি পড়েন না এই নিউজ, নাকি শুধু আমি পাইছি এই নিউজ, আর কেউ জানে না? যাই হোক, আপনি কেন এটা বিশ্বাস করেন? এই সেনাবাহিনী যদি চলে যায় আমার ভাবির পোলারা টিকতে পারবে? এই সেনাবাহিনী যদি চলে যায় এই মুসলেকা সরকার টিকতে পারবে? এই সেনাবাহিনী যদি চলে যায় এই মুসলেকা সরকারের সরকারি বিরোধী দল জামাতেরা রাস্তায় চলতে পারবে? পাবলিক তাদের জুতা পেটা করবে। ইউনুসের তো কিশোরেরা গিয়ে গায়ে পেশাব করে দেবে। আপনি বুঝেন না যে এই দেশে শিক্ষামন্ত্রীর সাথে মিলন করতে চায় আমাদের কিশোরীরা? কোন দেশে বাস করেন আপনি হিসাব রাখছেন? এই দেশে মানুষের ভয় নাই, কিন্তু সেনাবাহিনী শুধু ব্যারাকে যাইতে দেন আর দোয়া করেন ব্যারাকে আরো 2 বছর থাকুক। তারপর দেখবেন সেনাবাহিনীর প্রথম যে বন্ধ হবে, আমি বলে দিয়েছি তো, আমি পরশুদিন বলেছি, 2-3 দিন আগে বলেছি যে আগামী ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী ব্যারাকে না ফিরে এদের ভাতা বন্ধ হয়ে যাবে, এটা জানেই না। কারণ সারা পৃথিবী দুনিয়াটা কিন্তু বাংলাদেশ না, ঢাকা শহর না।
সারা দুনিয়াতে তাদের নিয়ে কাজ করা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাবে। আপনি মনে করছেন তারা এমনি জুনের ঘোষণা দিছে? এমনি বিলাই কি সহজে গাছে ওঠে আপনি মনে করতেছেন? এত সুন্দর মাখন খাওয়ায় আপনি আপনি এই যে সরকার কার? তারেক রহমান প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সাদা শকুন শফিক, আমার ভাবির পোলা, যে কালাপাড়া, দলাপাড়া, নীলপাড়া, লালপাড়া, এরা এমপি, এগুলো সব তো ও আকারের লোক। তো এদের পাহারা কে দিবে? দেখেন না কি হয়। জুন মাসে যদি যায় দেখেন যে ডিসেম্বর পর্যন্ত সরকার টিকে কিনা, আর তারা সেটা জানে। যেই দেশে স্পিকার বলে যে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, নাহলে কলকাতার দাদারা চলে আসবে, বলতে বলতে সত্যি সত্যি কলকাতার দাদারা ক্ষমতায় চলে আসছে পশ্চিমবঙ্গে। বলেন এবারে তো আমি মাঝে মাঝে বলছি মাননীয় স্পিকার কলকাতা এটা হইতেছে ওইটাতে, এই জন্যই তো আমি মাঝে মধ্যেই বলি স্পিকারের মাঝে মধ্যে জানি না, জিজ্ঞেস করতে চাই না যে মমতা ব্যানার্জি ফেল করলো, কিছু বলেন, এই জন্য তো তার কাছে দাবি জানাই। শুনেন, স্বপ্নে স্বপ্নে কলা খাওয়া ভালো, মিষ্টি খাওয়া ভালো, রসগোল্লা খাওয়া ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু পেট খারাপ হলে সহ্য করতে পারবেন তো? এই যে খাইতেছেন, আপনি তো কলা খান নাই, খাইছেন তো আপনি সিরা খেতা, সিরা বালিশ, সিরা চাদর, এগুলি তো কামড়ায় খাইতেছেন। পরে তো আপনার পেট খারাপ হবে, এগুলো সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন আপনি? এই যে আমাদের জামাতের নেতা বলেছিল 50 লক্ষ তাদের জেহাদি তৈরি আছে, দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। ভারত আক্রমণ করবে কোন দুঃখে? সেই দেশের একটা আপনার ল্যাং মারলে আপনি পড়ে যাবেন, সেই জায়গায় আপনার সাথে আপনার সাথে কুস্তাকুস্তি করতে, রেসলিং খেলতে আসবে কে? কোন দুঃখে আসবে ভারত? ভারতে বাংলাদেশের বিরুদ্ধে যখন লাগবে, এই সমস্ত চাপা বাস্তব দূরের কথা, ও আকার টিকতে পারবে? এগুলো এরা বলতেছে, বললে তো ট্যাক্স লাগে না। আপনি ভারত দখল করবেন 4 দিনে, কলকাতা দখল করবেন 3 দিনে, 7 সিটার 7 দিনে, চামড়া নাই পীর যে লিল্লা ছাড়া চলে না, সে দিল্লি দখল করতে চায়। এই দেশে কথা বলে তোর সমস্যা নাই। আবার জামাতে হেফাজতের এক নেতা দেখি প্রতিদিন বাইতুল মুকাররমের সামনে সাক্ষাৎকার দেয়, ওইটা বাংলাদেশের পত্রিকা ছাপে যে ভারত দখল করবে। তারা ভারত না, শুধু আমেরিকাও দখল করবে। আমাদের বামপন্থীরা 75 বছর যাবৎ আন্দোলন করতে 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 রাশিয়া ভেঙে গেল, আর সেই জায়গায় আমেরিকা দখল করবো বাংলাদেশের হেফাজতে লিল্লাগর মোল্লা। এখন আপনি এদের মুখ কেমন আপনি ধরে রাখবেন? ট্যাক্স লাগে না তো, এদের ধরে রাখতে পারবেন আপনি? যাই হোক, দোয়া করেন, আপনাদের দোয়া কবুল হোক। জুন মাসে সেনাবাহিনী যাক, তাহলে ডিসেম্বর মাসে বোধহয় আমার সাথে আপনাদের দেখা হচ্ছে, কোনো সমস্যা নেই। জি, মানে শোনেন, এরা তো জীবনে পাখি মারে নাই কোনোদিন মিশন ছাড়া। আর জীবনে দুইবার দুইটা মারছিল, একটা হলো বঙ্গজাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করছে, আর একটা হলো তাদের ভাইয়া জিয়াউর রহমানকে হত্যা করছে। তাছাড়া জীবনে কারে গুলি করে মারছে? মুরদে হবে নাকি? আমাদের আমাদের বার্মার সন্ত্রাসীরা গুলি করলো, আমাদের শিশু মারা গেল, একটা বিবৃতি দেওয়ার মুরদে কোলাইছিল। প্রতি মাসেই ধরে ধরে নিয়ে যায় বাংলাদেশের জেলেদের বার্মার লোকের সন্ত্রাসীরা, একটা একটা মুরদে কোলায় না কথা বলার। এখানে তাদের মুরদে কোলায় জয় বাংলা স্লোগান দিলে তাকে ধরে জেলে দেওয়া। এছাড়া তাদের মুরদে কি কোলায়? তাদের মুরদে কোলায় বঙ্গবন্ধু ভাস্কর্য বুলডোজার দেওয়া, কেরেন দিয়ে ভাঙা। এছাড়া তাদের মুরদে কি কোলায়? বাংলাদেশের পাকিস্তানের সেনাবাহিনী কবে নিজের দেশের জনগণের না পিঠে আর কোথায় কি কাজ করতে পারছে? আমাকে বলেন তো দেখি, আমাকে বলেন আপনি। বাংলাদেশের সেনাবাহিনী, জি বলেন। না, বলেন বলেন, আপনি কি বলতে চাইছেন শেষ করেন, এই জন্য আমি থেমে গেছি। বলতেছিলাম বাংলাদেশের সেনাবাহিনী এখন তাদের যে মানে তাদের মুখে তো বাংলাদেশ, দিল মে তো পেয়ারা পাকিস্তান। তো তাদের পাকিস্তানি জেনারেলরা যা যা করে হুবহু কপি করতে চাইতেছে, কিন্তু আমরা হয়তো কপি করতে দিব না, হতো নাহলে হাতে সার না। ডিসেম্বরের মধ্যে লাস্ট আবার তারিখ বলে দিলাম, জুলাই গেলে তো গেলে ভালোই, এমনি তো তাদের এই বহু হিসাব নিকাশ, বাংলাদেশের আইনে বহু হিসাব নিকাশ আছে। ডিসেম্বরের মধ্যে না গেলে তাদের মিশনে যাওয়া কেমনে বন্ধ করতে হয় সেই কাজ আমরা করতেছি, বুঝতে পারবে কয়দিন পরে, যদি তারা ভালো ভালো বেড়াকে ফিরে না যায়। বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা, এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, এটি নিয়ে আমেরিকার পরিকল্পনা, মায়ানমারে তাদের যে বার্মা অ্যাক্ট এবং সেই বার্মা অ্যাক্ট বাস্তবায়নের জন্য তাদের মদদে রোহিঙ্গা সমস্যা তৈরি এবং সেই রোহিঙ্গাকে বা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে একটি বিশেষ অঞ্চলকে তারা বাফার জোন তৈরি করে এখন এটাকে একটা নিরাপদ প্যাসেজ বানিয়ে এই রোহিঙ্গা 12 লাখ থেকে 15 লাখ রোহিঙ্গা, এদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এদের মাধ্যমে মায়ানমারের বার্মা অ্যাক্ট বাস্তবায়ন এবং এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারকে জড়িয়ে ফেলার যে মার্কিন নীতি বলেছি,
এটি এখন ওপেন সিক্রেট। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার আকার দেখেন, আকৃতি দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর সঙ্গে তার বৈঠক দেখেন, এবং সেখানে তিনি যে রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করেন, বসেন, স্পষ্টতই বোঝা যায় বাংলাদেশকে তারা তাদের একটা কলোনির বেশি মনে কিছু তারা করেন না, এবং এমন কলোনি যেখান থেকে তারা শুধু রেভিনিউ কালেকশন করবেন কিন্তু সেই কলোনির কোনো উন্নয়ন ঘটাবেন না। আমাদের দেশে হামের টিকা দেওয়া হচ্ছে, আমেরিকা থেকে আসছে, ইউএসএইড এর মাধ্যমে রোহিঙ্গাদেরকে খুব অল্প পরিমাণ খাদ্য সাহায্য দেওয়া হচ্ছে, এবং এগুলো দিয়ে তারা যে বাহাদুরি দেখাচ্ছে, সেই বাহাদুরি দেখিয়ে মানে আগামী 15 বছরে $15 বিলিয়ন সামরিক অস্ত্র, খাদ্যশস্ত্র তাদের কাছ থেকে কিনতে হবে ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি তারা বাংলাদেশ থেকে যে সকল পণ্য কিনছে সেই পণ্যের মাধ্যমে তারা আরো $15 বিলিয়ন তারা আয় করবে। অর্থাৎ এখন 20% যদি ট্যাক্স থাকে বা 19% ট্যাক্স থাকে, এই ট্যাক্সের ভিত্তিতে আপনি বছরে যদি $15 বিলিয়ন এক্সপোর্ট করেন বা $20 বিলিয়ন এক্সপোর্ট করেন অন অ্যাভারেজে, সেটার 20% কত আসে? এটা প্রতি বছর আপনি যদি গার্মেন্টস সেক্টর থেকে এটা আয় করছেন, অর্থাৎ 10 বিলিয়নের যদি 5 ভাগের 1 ভাগ $2 বিলিয়ন, তো 15 বছরে আপনি $30 বিলিয়ন এখান থেকে আয় করে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র গার্মেন্টস সেক্টর থেকে। তো এই যে আমেরিকার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতা আসার জন্য আমেরিকাকে দেহ দিয়েছি, মন দিয়েছি, শরীর দিয়েছি, ব্যক্তিত্ব দিয়েছি, এবং আমেরিকা আমাদের সব কিছু আন্দাজ করে ফেলেছে। আমাদের কলিজা কতটুকু, আমাদের পাকস্থলী কেমন, আমাদের যে মলদ্বার, রেকটাম এটা কেমন, আমাদের মুখ কেমন, জিহ্বা কেমন, চোখ কেমন, প্রতিটি জিনিস তারা স্ক্যান করে ফেলেছে। ফলে যাকে পুঁটি মাছ দিলে খুশি হবে তাকে পুঁটি মাছ দিচ্ছে, যার পশ্চাৎ দেশে বাড়ি দিলে সে লোক সন্তুষ্ট থাকবে, তার পশ্চাৎ দেশ পিটিয়ে লাল করে দিচ্ছে, যাকে না খেয়ে রাখলে খুশি হবে সে তাকে না খেয়ে রাখা হচ্ছে, যাকে কিছু খাবার দিলে খুশি হবে তাকে সেই খাবার দিয়ে এই সমাজটাকে অশান্ত করে ফেলেছে। আপনি দেখুন যে আমাদের এই বাংলাদেশে একদম চিহ্নিত কতগুলো আমেরিকান দালাল আছে। মানে এরা রাজনীতির মধ্যে আমেরিকার দালাল যদি থাকে 5%, এর বাইরে সাহিত্যিক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, এর একটা বিরাট গ্রুপ আছে যারা এই আমেরিকান ক্লাবে গিয়ে, ব্রিটিশ ক্লাবে গিয়ে, বিভিন্ন ক্লাবে গিয়ে, কানাডিয়ান ক্লাবে গিয়ে এই প্রতিদিন সন্ধ্যার পরে মদ খাবে, আমেরিকার লোকদের সাথে আড্ডা মারবে, আর ওই ছবিগুলো বিভিন্ন জায়গায় দিয়ে দেখাবে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। এদের মাধ্যমে এই সমাজে গত 7-8 বছর ধরে যে অশান্তি তারা তৈরি করে ফেলেছে, সেই অশান্তির ফলে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এদের কথা মতো মন্ত্রী হয়, এদের কথা মতো এমপি হয়, মানে এই যে দালাল তাবেদারের কথা মতো তারা শুধু আমেরিকার ওই রাষ্ট্রদূতের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসে বা একটা সিগন্যাল নিয়ে আসে, এনে যখন রাজনৈতিক নেতাদেরকে বলা হয় একে মনোনয়ন দেওয়া যাবে না, আমেরিকার নিষেধ আছে, একে মনোনয়ন দিতে হবে, আমেরিকার অনুমতি আছে, এইভাবে একটা জগা খিচুড়ি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আমাদের দেশে। এমনকি রাজনৈতিক দলের যে পদ পদবি, এটার ক্ষেত্রে আমেরিকা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হলো বাস্তবতা। তো যেটা বলছিলাম যে আমেরিকার কতগুলো পলিসি আছে, তাদের যে মিলিটারি পলিসি, সেফটি অ্যান্ড সিকিউরিটি পলিসি, এটি তারা সাধারণত পেন্টাগনের মাধ্যমে করে থাকে। এবং পেন্টাগন যে সবসময় নির্ভুল করে তা নয়, পেন্টাগনের অনেক কিছুই তারা যাকে বলে আবেগের বশবর্তী হয়ে ভুল তথ্যের ভিত্তিতে তারা অনেক সর্বনাশ নিজেদের করে এবং বিশ্বের করে। এই যে ইরানের যে যুদ্ধটা, অনাহত একটা যুদ্ধ, এটা পেন্টাগনের একটা মাস্টার প্ল্যান।
তারা এটা করলো। তারা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে বুঝিয়ে তার পাগলামিকে উস্কে দিয়েছে, তার ফলে আজ দেখেন আমেরিকান জাতি গত 100 বছরে এতটা অপমানিত হয়নি যেটা ইরান দ্বারা এই মুহূর্তে হচ্ছে। এবং তাদের অর্থনীতি এমনি ক্ষতিগ্রস্ত ছিল, তারপরে আবার তারা নতুন করে এই যুদ্ধের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলো। ফলে এই পেন্টাগনের একটা পার্ট থাকে, আর একটা পার্ট থাকে হোয়াইট হাউস, অর্থাৎ হোয়াইট হাউস যারা প্রেসিডেন্ট থাকে তাদের সঙ্গে, আরেকটি পার্ট থাকে আমেরিকার যে সকল লবিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে। তো এই লবিস্ট গ্রুপগুলো বিশ্বের বিভিন্ন দেশে তাদের যে কলোনি স্থাপন করে বা তাদের যে নতুন যে শক্তির ভর তারা নির্মাণ করে, এবং সেখানে এখন বাংলাদেশ তাদের জন্য দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লুক্রেটিভ একটি স্থান। তো তারা জানে যে তাদের যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূর্ণ করার জন্য তাদের একজন সাদ্দাম হোসেন দরকার, তাদের একজন সিসি দরকার, তাদের একজন গাদ্দাফি দরকার। প্রথমে তারা তৈরি করবে, স্বার্থ উদ্ধার করবে, এরপর আবার তারা গাদ্দাফিকে মারবে এবং সাদ্দামকে মারবে। তো এরকম একটা প্ল্যান নিয়ে তারা আগায়। তাদের একজন সবসময় তারা একটা ডিক্টেটরকে পছন্দ করে, মারাত্মক ডিক্টেটরকে পছন্দ করে, কিন্তু দুর্বল লোককে কখনো আমেরিকা পছন্দ করে না। আমেরিকা প্রাণান্ত চেষ্টা করেছে আফগানদের মধ্যে এরকম একজন ডিক্টেটর তৈরি করতে। তারা ওসামা বিন লাদেনকে প্রমোট করেছে, কিন্তু ওসামা বিন লাদেন ঠিক ডাইরেক্টলি রাজনীতিতে সে সক্রিয় হতে পারেনি। তারা মোল্লা ওমরকে সিলেক্ট করেছে, কিন্তু মোল্লা ওমর শেষ পর্যন্ত তারা মোল্লা ওমরকে রাখতে পারেনি, এবং তারাই আবার মোল্লা ওমরকে ধ্বংস করেছে এবং তাদের সৃষ্টি ওসামা বিন লাদেনকে তারা সৃষ্টি করেছে। আবার এই যে আশরাফ থানি বা হামিদ কারজাই, এদেরকে তৈরি করেছে আমেরিকা থেকে উড়িয়ে এনে, ঠিক আমাদের খলিলুর রহমানরা, লুৎফে সিদ্দিকিরা বা অন্যান্য যারা এই ইনুজ জমানাতে বিদেশ থেকে উড়ে এসে আমাদের দেশে জুড়ে বসেছিল, ওইরকমভাবে ঠিক আফগানিস্তানের রাজনীতিতে আশরাফ থানি বা আশরাফ ঘানি এবং হামিদ কারজাইরা এসেছিল। কিন্তু আমেরিকা তাদেরকে শক্ত হওয়ার জন্য যথেষ্ট এমন কোনো বিনিয়োগ নেই যে আফগানিস্তানে তারা করেনি, কিন্তু পারেনি। তো যার জন্য তারা ওই দুর্বল লোকের পিছনে আর দীর্ঘদিন থাকবে না, তাদের শক্ত সামর্থ্য লোক দরকার। এবং সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেভাবে মনে করেছিল, পরে দেখা গেল এটা একটা আলু ভর্তা, এটা দিয়ে কাবাব বানানো যায়, এটা দিয়ে চপ বানানো যায়, এটা দিয়ে ভর্তা বানানো যায়, কিন্তু এটা দিয়ে আর যা হোক না কেন যুদ্ধ করা যায় না, আমেরিকার পারপাস সার্ভ করা যায় না। তারা খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা করে, যদি তারা সেই যে একটা যে করিডোর চেয়েছিল, সেফ করিডোর যেটা বাংলাদেশ সীমান্ত দিয়ে আমেরিকা যাবে, তারপর সেখান থেকে তারা মায়ানমার অপারেশন চালাবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে তারা জড়াতে চেয়েছিল সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেনি। দিস ইজ দ্য ফার্স্ট, মানে যাকে বলে অফেন্স। দ্বিতীয়ত হলো যে তারা চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে যেভাবে তারা দিতে চেয়েছিল যত দ্রুত, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে পারেননি। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তো হয়নি, আরও অনেকগুলো গোপনীয় অনেক বিষয় ছিল। উল্টো পুরো দেশকে যেভাবে অস্থিতিশীল করে ফেলছে এবং বাংলাদেশে আমেরিকা যেভাবে অজনপ্রিয় হয়েছে, ফলে এই আপদ বিদায় করে তারা সেখানে বিকল্প ব্যবস্থা করেছে। এখন একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা একটা বিরোধী দল দেখতে পাচ্ছি, একটা সরকারি দল দেখতে পাচ্ছি, এবং এটার পেছনে যে অনেক কিছু আছে, অনেক ডিজাইন আছে, অনেক গেম আছে, অনেক মিক্স অ্যান্ড রিমিক্স আছে, এগুলো সরকারি দলও বলছে, বিরোধী দলও বলছে। সময় হলে এগুলো আপনারা ডকুমেন্টারি এই জিনিসগুলো দেখতে পাবেন। তো যেটা বলছিলাম যে গত 2 মাসে সরকার আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তারা 1.5 বছর অপেক্ষা করছে, এই সরকারের পেছনে তারা 3 মাস অপেক্ষা করবে না, জাস্ট 3 মাস অপেক্ষা করবে না। এবং এটার কিছু নজির আমরা দেখতে পাচ্ছি। এই যে সরকার যে ঘন ঘন চীন যাচ্ছে, বারবার যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এত দহরম মহরম সম্পর্ক তৈরি হচ্ছে, ইট মিনস আমেরিকা আর এই সরকারকে সে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। এই যে ঘন ঘন আমাদের মন্ত্রীরা আমেরিকাতে যাচ্ছে, বিশ্বব্যাংক IMF এর কাছে যাচ্ছে বাজেটারি সাপোর্টের জন্য, এখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরে খুব দৌড়দৌড়ি করছে খলিলুর রহমান, এই সিগন্যালটা ভালো সিগন্যাল নয় সরকারের জন্য।
তো বিকল্প কি হতে পারে? এখন এই সরকারের মধ্যে ধরেন আমি, আমু বা আমি বা মামু, একজন সংসদ সদস্য বলেছেন যে এই সরকার আগের যেমন আমি ডামি ছিল, ঠিক এরকম এখন একটা আমি এবং মামু, এদের সরকার অর্থাৎ জামাত এবং বিএনপির সরকার। তারা শুধুমাত্র খুব সুকৌশলে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে, বিরোধ তৈরি করে পার্লামেন্ট জমিয়ে রাখার চেষ্টা করছে এবং সারা দেশের মানুষকে বুদ্ধ বানানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ যারা যারা সচেতন তারা সবাই বুঝে গেছে। ফলে আলটিমেটলি দেখবেন সরকার এবং বিরোধী দল কারো মুখে হাসি নেই, কারো কনফিডেন্স লেভেল ওই পর্যায়ে নয়। মানুষ যখন সঠিক পথে থাকে তখন তাদের ইমান একিনের একটা নূর, একটা মানে রসনাই তাদের মধ্যে ঝলসাতে থাকে, চকমক চকমক হতে থাকে। আপনি কারোর মধ্যে সেটা দেখতে পারবেন না। হাসির মধ্যে কেমন যেন একটা নকল হাসি, যে কর্মকাণ্ড আছে মনে হচ্ছে যেন এগুলো ঠিক হৃদয় থেকে আসছে না, এরকম অনেক কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে বিকল্প শক্তি সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী তো এখন সারা দুনিয়াতে জনপ্রিয় শাসন ব্যবস্থা নয়। সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির একটা প্ল্যাটফর্ম লাগবে। পিছনে সেনাবাহিনী থাকবে, সামনে এখনো যেমন ইউনূসের পিছনে সেনাবাহিনী ছিল, এখন যে সরকার আছে তাদের পিছনে সেনাবাহিনী আছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল সেনাবাহিনী ছিল, আর যখন ক্ষমতা থেকে চলে গেছে সেনাবাহিনী পিছন দিকে সরে গেছে। ফলে আগামীতে যারাই ক্ষমতায় আসবে পাকিস্তানের মতো সবসময় সেনাবাহিনী থাকবে। যেমন ধরুন পারভেজ মোশাররফ থেকে শুরু করেন একেবারে আজকের দিন পর্যন্ত সেনাবাহিনী পিছন থেকে কলকাঠি নাড়ছে পাকিস্তানে। মধ্য থেকে ইমরান খান একটু স্বাধীন হওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনার মতো, আস্তে সেনাবাহিনী সরে গেছে, ইমরান খান জেলে এখন কাটাচ্ছে। তো সেই দিক থেকে শেখ হাসিনা এখন সুবিধাজনক অবস্থানে আছেন। তিনি প্রাণ নিয়ে দেশের বাড়ি চলে যেতে পেরেছেন বা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার দলের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন প্রায় সবাই দেশে এবং দেশের বাইরে অক্ষত অবস্থায় আছে, হাতে গোনা কয়েকজন ছাড়া। এবং তারা সেই যে গত ১.৫ বছরে যে ধকল ছিল, পরাজয়ের যে ধকল, সেই ধকলগুলো কাটিয়ে উঠেছে। এখন আবার তারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। তো সব মিলিয়ে যদি বিকল্প হিসেবে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে, এবং এটা যে করছে না, আপনি দিল্লিতে যদি আপনার কোনো ভালো সোর্স থাকে আপনি বুঝতে পারবেন যে এখানকার যে গ্লোবাল তাদের যে হেডকোয়ার্টার, এখন সেই গ্লোবাল হেডকোয়ার্টার ওয়াশিংটনে আছে। এরপরে দ্বিতীয় মধ্যপ্রাচ্যে সৌদি আরবের রিয়াদে তাদের যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সমস্ত মাস্টার প্ল্যান করার যে অফিসগুলো ছিল, সেই অফিসগুলোর সেন্টার ছিল রিয়াদে। এখন পুরো এশিয়ার মানে মধ্যপ্রাচ্য সহ পুরো এশিয়ার সবকিছু এখন তারা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করছে। সেই দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তার অবস্থান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে কোনো অংশে কম নয়। সেই মানুষটির সঙ্গে একটু খোঁজ নিয়ে দেখেন তো, তিনি এখন কার সাথে দেখা করছেন, নিয়মিত কাদের সঙ্গে বৈঠক করছেন, এবং সেই বৈঠকের মধ্যে দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত তাদের মধ্যে কয়জন বিএনপি লোক আছে, কয়জন জামাতের লোক আছে, এবং সেখানে আসলে কি হচ্ছে, তার প্রেক্ষিতে কলকাতাতে কি হচ্ছে, তার প্রেক্ষিতে এই যে বিজেপি যে জয়লাভ করলো, এখানে কি মার্কিন ডিপ স্টেট কাজ করেনি? এখানে মমতা ব্যানার্জি যে পরাজয়িত হলো, তার পিছনে কি মার্কিন ডিপ স্টেট কাজ করেনি? ফলে এই যে মার্কিন ডিপ স্টেট, এরা কোনো পার্মানেন্ট কোনো কিছু না, এরা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে। আপনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে, আপনি ব্যবহৃত হয়ে গেছেন, মুহূর্তের মধ্যে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই ক্ষেত্রে আমি বিএনপির অনেক একজন নেতাকে সেই ইনুজ জামানাতে, ইনু যখন আসলেন জুলাই মাসে, মানে আগস্ট মাসে, তো আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে বড় এক নেতার বাসায় আমি সস্ত্রীক ছিলাম, আমি আমার বাচ্চারা সহ সেখানে দাওয়াত খেতে গেছিলাম। সেখানে মোটামুটি তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির শীর্ষ ২০-২৫ জন যারা ছিলেন সবাই ছিলেন সেখানে, ইচ অ্যান্ড এভরিবডি। তো সেখানে আমি নাম বললাম না নেতাদের, মানে বিএনপির বললাম তারেক রহমান সাহেব ছাড়া ২০২৪ সনের সেই অক্টোবর মাসে নেতার, এবং তারা বেশিরভাগই প্রেসিডিয়াম মেম্বার। তো এর মধ্যে একজন খুব পাওয়ারফুল, এখন তিনি মন্ত্রী, সবাই মন্ত্রী সেখানে যারা ছিলেন, একমাত্র মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়া। তো সবাই জিজ্ঞেস করলেন যে রনি ভাই কি হবে, আমাদের কি হবে? আমি তখন বললাম যে ভাই আপনাদেরকে আবার পালাতে হবে, ইউ হ্যাভ টু ফ্লিড অ্যাওয়ে অ্যাগেইন।
তো উনি ভদ্র খুব জ্ঞানী মানুষ, তিনি মুখ কালো করে ফেললেন। তো পাশে আরেকজন বসা ছিলেন, তিনি বললেন যে না রনি ভাই এটা ঠিক না, আমরা এটা করবো, এটা করবো, এটা করবো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তিনিও এখন সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী। তা আমি তারা বললাম যে ভাই এটা হবে না, এটা হবে না। আপনি কি অনেকদিন দেশের বাইরে ছিলেন, তো অনেক বিষয়গুলো আপনি এগুলো বুঝতে পারেন না। বাংলাদেশে এখানে ডিপ স্টেটগুলো কিভাবে কাজ করছে, দে উইল ইউজ ইউ, তারা আপনাদেরকে শুধু ব্যবহার করবে, ব্যবহার করার পরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ হলো তাদের সেই ডিমান্ডগুলো বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্বৈরতান্ত্রিক একটা অবস্থা দরকার, সেটা আপনার এত অল্প সময় অর্জন করা সম্ভব নয়। ফলে কি হচ্ছে, একটা দুর্বল সরকার দিয়ে আমেরিকাকে কখনো আপনি তার পারপাসগুলো সার্ভ করতে পারবেন না। তখন আমেরিকা আবার সেই তার আগের জায়গাতে, সেই আগের সেই আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়ার জন্য যদি তারা চেষ্টা করে, অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ ভালো জানেন, আমাদের দেশের জন্য যেটি কল্যাণকর সেটি যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।